না না, এবার তোমার জ্বালাও একটু কমলো তো? কখন থেকে জ্বলে পড়ে যাচ্ছ সব বুঝতে পারছি আমি। তুমি জেনে শুনে এটা করেছিলে না আদিত্যকে এভাবে জ্বালানোর জন্য? মা! মা! এই দেখুন, এরা তো পরের বছরের হোলি এখনই খেলছে। হে ভগবান! এরকম করে চিৎকার করছিস কেন? মা, এই দেখুন না। হায় হায় ভগবান, এসব কি? তোদের দুজনের এই সব কাজ করতে হলে বাড়ির বাইরে গিয়ে কর। হ্যাঁ, ওখানে গিয়ে খেল, দীপাবলি দোল সব খেল। আমাকে চাকর ভেবেছে নাকি যে রাত দিন এই সমস্ত কাজ করেই বেড়াবো আমি? যা, ঘর মোছার জন্য জলের বালতি নিয়ে আয়, এসব কিছু পরিষ্কার কর। বলছি মা। আচ্ছা, আমাকে শেখাবি? এই অবস্থায় ঘরের কাজ করলে শরীর ভালো থাকে, বুঝেছিস? আমাকে বাহানা দেওয়ার কোনো দরকার নেই। যা, কাজ করবে না? যা। একজন করবে আর আরেকজন বকা খাবে। কয়েক ঘন্টার জন্য তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। যদি দেখতে পাই না, পাখায় উল্টো করে ঝুলিয়ে রাখবো। যখনই দেখি তখনই দুজন শুধু কাজই বাড়িয়ে যায়। কি যে করে এদেরকে নিয়ে। আরে ওই, এটা আমার চাদর, এটাকে ধরবি না, বুঝতে পারলি? চল যা। জানিস সূর্য, তোর সব থেকে বড় প্রবলেমটা কোথায়? তুই প্রথম থেকেই জীবনে সব ভ্যালুয়েবল জিনিসগুলো ছেড়ে খারাপ জিনিসগুলোর দিকে দৌড়েছিস। তাই জন্যই তুই ঈশাকে ডিভোর্স দিচ্ছিস। আসলে তুই ওকে ডিজার্ভই করিস না, আর এটা ওর জন্যও ভালো। ও পুরো স্বাধীনভাবে বাঁচতে পারবে। একটা কথা বল, তুই ব্রহ্মচারী না? কোনো একটা বোকা মেয়েই শুধু একটা ব্রহ্মচারীর পেছনে নিজের সময়টা নষ্ট করে। না, তুই বল না, তোর নামে সিঁদুর পড়বে, তোর বউ হয়ে থাকবে, কিন্তু স্ত্রীর যে সুখটা সেটাও কোনোদিন পাবে না। তুই একটা কথা জানিস, ব্রহ্মচারী স্ত্রী হওয়ার থেকে একটা মেয়ে নিজেকে শেষ করে দিতে হচ্ছে। তোর নামে সিঁদুর পড়বে, তোর বউ হয়ে থাকবে, কিন্তু স্ত্রীর যে সুখটা সেটাও কোনোদিন পাবে না। ব্রহ্মচারী স্ত্রী হওয়ার থেকে একটা মেয়ে নিজেকে শেষ করে দিতে হচ্ছে। তোর নামে সিঁদুর পড়বে, তোর বউ হয়ে থাকবে, কিন্তু স্ত্রীর যে সুখটা সেটাও কোনোদিন পাবে না। কোনো একটা বোকা মেয়েই শুধু একটা ব্রহ্মচারীর পেছনে নিজের সময়টা নষ্ট করবে। ব্রহ্মচারী স্ত্রী হওয়ার থেকে একটা মেয়ে নিজেকে শেষ করে দিতেও রাজি। কবাডির ম্যাচটা মনে তো আছেই। যদি তুই জিতে যাস তাহলে তোর আর ঈশার মাঝে আমি কোনোদিন আসবো না, আর যদি তুই হেরে যাস তাহলে তোকে সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কালকের কাবাডি কম্পিটিশনে আমিও অংশ নেব, আর আমি ভেবে নিয়েছি আমি কোন টিমের হয়ে খেলবো। বন্ধু। হ্যাঁ বন্ধু, আজ সকাল সকাল এখানে? আরে তুমি তো শুনেইছো নিশ্চয়ই, সাহায্যের জন্য প্রথমে নিজের বন্ধুকেই ডাকতে হয়। আমার বাড়িটা রেনোভেট হচ্ছিল, তো তোমার হেল্পও চাই আর তোমার কনসালটেশনও। অফকোর্স, একজন বন্ধু আরেকজন বন্ধুকে অবশ্যই সাহায্য করবে। বলো কি হেল্প চাই? এটা দেখো, এটা বাড়ি হবে, আর এটা সেই বাড়ির ড্রয়িং রুম, আর এটা বেডরুম। কেমন হয়েছে? যেহেতু তোমার প্রবলেমের না একটা সলিড সলিউশন আছে আমার কাছে। আসলে না, আমার বাড়িটা রেনোভেট হচ্ছে, আর ঈশা যদি ডিভোর্সের পর নিজের বাপের বাড়ি যেতে না পারে তাহলে আমার বাড়িতে থেকে যাবে, আমার ওখানে। আরে বাহ, কি সুন্দর! দেখো ঘরগুলো কত বড় বড়, তাই না? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ঠিক বলেছি। একদম বাজে আইডিয়া। এই ঈশা তোর বাড়িতে কেন থাকবে? আসলে ব্যাপারটা হলো যে ডিভোর্সের পর ঈশা নিজের মর্জির মালিক, আরও নিজের ভালো মন্দ বিচার করতে পারে। আর এমনিতেও তুই কে রে ভাই যে ঈশার কথা ডিসাইড করে দিচ্ছিস? কারণ আমি ঈশার আমি ঈশাকে খুব ভালো করে চিনি। তুই দেখে নিস, ও পরিষ্কার মানা করে দেবে। তুই আরে তুই তো এক মিনিট, এসব তর্ক ঝগড়ার কোনো দরকার নেই। এক কাজ করো বাবা,
তুমি নিজে গিয়ে ঈশাকে জিজ্ঞেস করে নাও, তাহলে সব কথাবার্তা শেষ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এটা ভালো কথা। আদিত্য, হ্যাঁ, আপনার বাড়িটা তো খুব সুন্দর, আর রুমগুলোও কত বড় বড়, বেশ সুন্দর তো। ভালো না? তাহলে তুমিই বলো, তোমার এই ঘরের ড্রেসিং টেবিলের জিনিসগুলো ওই বাড়ির মডার্ন ড্রেসিং টেবিলের উপরে কেমন লাগবে? আমার জিনিস এই রুমের ড্রেসিং টেবিলে মানে? আরে আমার কাছে একটা অফার আছে, দেখো, না শুনে কিন্তু না বলবে না, আর যদি পছন্দও না হয় তাহলে একটু পরে ভেবে বলো। আমার বাড়িতে একটা এক্সট্রা রুম আছে, তুমি ডিভোর্সের পরে ওখানে অ্যাজ আ পিজি থাকতে পারো। আমার যদি পোস্টিং এখানে হয় তাহলে আমি একটা কোম্পানি পেয়ে যাব, আর নইলে আমাকে ওখানেই থাকতে হবে, আর সেই কেসে এই বাড়িটা পুরোটাই ফাঁকা থাকবে। সেক্ষেত্রে তুমিই থেকে যাও ওই বাড়িতে। আদিত্য, আপনি অলরেডি এত হেল্প করছেন আমাকে, আপনি চিন্তা করবেন না, আমি কিছু ম্যানেজ করে নেব। কিন্তু আমি এভাবে আপনার বাড়িতে থাকতে পারবো না। হেল্প নিতে না পারলেও করতে তো পারো। আমার একটা ফিমেল ফ্রেন্ড আছে, সেও তোমার মতন আইএএস এর পড়াশোনা করছে, ও নিজের জন্য একটা ফিমেল ফ্ল্যাট পার্টনার খুঁজছিল। তুমি যদি বলো আজই আমরা ওর সাথে গিয়ে কথা বলতে পারি। আচ্ছা শোনো না, রাস্তায় ওই দোকানটা পড়ে, অনেকদিন হয়ে গেল সোডা খাইনি, পুরনো কথা মনে পড়ে যাবে। আপনি আপনার ওই বন্ধুকে এখানে কেন ডাকছেন না? আরে তুমি যাও না মা, তুমি যাও, অন্তত এই জন্য একটু বাড়ির বাইরে যেতে পারবে, তাই না? তা নয় তো কি, সারাক্ষণ তুমি বাড়িতেই থাকো, বাইরে গেলে মনটাও ভালো থাকবে, ভালোভাবে ফ্রেশ মাইন্ডে পড়া করতে পারবে তুমি। আর এমনিতেও ঈশা, তোমার লাইফে এখন অনেক পরিবর্তন আসবে, তাই তোমাকেও এই পরিবর্তনের জন্য তৈরি থাকতে হবে। সেই জন্য যাও আর তুমি গিয়ে ঘুরে এসো। কিন্তু দিদি, আরে, আমি শোনো শোনো শোনো, দেখো সময় কারোর জন্য আটকে থাকে না, আর সুযোগ একাধবারই আসে, আর যখন তুমি সুযোগ পেয়ে গেছো সেটা ধরে নাও, তা নাহলে হয়তো তুমি চিন্তা করতেই থাকবে আর অন্য কাউকে হয়তো ফ্ল্যাটটা দিয়ে দেবে। কি ভাবছো তুমি ঈশা? যাও না, আদিত্য তোমার সঙ্গে আছে তো। হ্যাঁ যাও মা যাও, আমি বলছি তো যাও না। ঠিক আছে। এমনিতেও ইন্দোর শহরটা দেখতে ভীষণ ভালো, আর খাওয়া দাওয়ার জন্য খুব দাম আছে ওখানকার। ওকে খুব ভালো করে খাওয়া দাওয়া করিও। খুশবু, আজ আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, আর আজকেই মনিকার রিপোর্ট আসার কথা। আই হোপ আমাদের বেবি ঠিক আছে। তুমি মনিকাকে না বলেও রিপোর্টের ফলো আপ নিয়ে নিও প্লিজ। কার রিপোর্টের ফলো আপ? খুশবুর রিপোর্টের ফলো আপ। আর কার হবে? ও আচ্ছা, আমার মনে হলো যেন আমি মনিকা শুনলাম। অ্যাকচুয়ালি আমার বৌদির নামও মনিকা তো, আর ও তো প্রেগনেন্ট, সেই জন্যই হয়তো শুনতে ভুল করেছি আমি। বৌদি, বৌদি, ঠাম্মা এই লাড্ডুটা তোমার জন্য পাঠিয়েছে, তাই এনাও খাও। হ্যাঁ খুশবু, এই লাড্ডু তুমি খেয়ে নিও, আর আমি যা বলেছি সেটা খেয়াল রেখো। আরব, থ্যাংক ইউ, কিন্তু এই নাড়ুগুলো তুমি রেখে দাও, আমি এসে খেয়ে নেব। আমি একটু বাইরে যাচ্ছি, একটা কাজ আছে। ঠিক আছে। এই লাড্ডুটা তো বৌদির জন্য ছিল, তাহলে তুমি কেন খাচ্ছ? আমিও তো বৌদিকেই হেল্প করছি। প্রেগনেন্সির সময় যদি এতগুলো মিষ্টি খায়, তাহলে ওর হবু বাচ্চা যদি আমার থেকে বেশি মিষ্টি হয়ে যায় তখন? আচ্ছা, তার মানে এইভাবে হেল্প করছো বৌদিকে? তাহা নয় তো কি, ইনফ্যাক্ট তোমারও হেল্প করা উচিত। নাও, তুমিও টেস্ট করে দেখো। না না না, থ্যাংক ইউ। তুমি তাহলে এভাবে খাবে না। কবাডির ম্যাচটা মনে তো আছেই। যদি তুই জিতে যাস তাহলে তোর আর ঈশার মাঝে আমি কোনোদিন আসবো না, আর যদি তুই হেরে যাস তাহলে তোকে সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কালকের কাবাডি কম্পিটিশনে আমিও অংশ নেব, আর আমি ভেবে নিয়েছি আমি কোন টিমের হয়ে খেলবো।
কাবেয়া, এই লাড্ডুটা তো ঠাম্মা বৌদির জন্য বানিয়েছে, তাহলে তুমি আমাকে জোর জবরদস্তি কেন খাওয়াচ্ছ? যাও আর বৌদির খেয়াল রাখো। আরে আমি একদম ফিট আছি, দেখো সব ঠিকঠাক আছে। আরব স্যার, এখানে আমি এখন বৌদির দেখভালের জন্য তো আছি, তাই ভাবলাম যে একবার তোমাকেও চেক আপ করে নি, তাই না? আর এই লাড্ডুটা তোমার শরীরের জন্য খুব ভালো, তাই তুমি এটা প্লিজ খেয়ে নাও। খুব ভালো করেছো। তাই তুমি ওই লাড্ডু এখানে খাওয়াতে এনেছো ওকে। তোমার চেষ্টা আর ব্যায়ামের জন্য আমার নাতি নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। এই কাজটা তো ডাক্তারও করতে পারেনি, যে চমৎকারটা তুমি করে দেখিয়েছো। এই আনন্দে আমি তোমাকে বোনাস দিতে চাই। আরে না না, এসবের আবার কি প্রয়োজন? এটা তো আমার কাজ, তাই না? আমার এর বিনিময়ে কিচ্ছু চাই না। আরে কেন নিতে পারবে না কাভিয়া, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, ইউ ডিজার্ভ ইট। আর ঠাকুমা একবার যখন দিতে বলে দিয়েছে তো বলে দিয়েছে, তাই না ঠাকুমা? সত্যি মা, তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো কখনোই না করতো না। তুমি এই নেব না বলে আমার মনে অনেকটা জায়গা করে নিয়েছো। মা, কালকে তুমি তোমার বাবাকে নিয়ে এসো, আমি ওনার সামনে তোমার হাতে বোনাস দিতে চাই। ওনারও তো জানা দরকার যে ওনার মেয়ের কতখানি যোগ্যতা। এই কারণে ওনার সাথে সাক্ষাৎও হয়ে যাবে। কাল আনবে তো তোমার বাবাকে? আমি অপেক্ষা করব মা। আরব, তুমি তো জানো আমি এখানে আমার বাবাকে ডাকতে পারবো না কিছুতেই। আর বাবা তো এটা জানেও না যে আমি এখানে কাজ করি। এবার তাহলে আমি সবকিছু কি করে ম্যানেজ করবো বুঝতে পারছি না। কাভিয়া কাম ডাউন, আমার কথা শোনো। কাল তুমি যখন বাড়িতে আসবে না, তখন ঠাকুমাকে বলে দেবে যে বাবা কিছুদিনের জন্য পাহাড়ে ঘুরতে গেছে, সেই জন্য 1-2 দিন সময়ও তোমার হাতে থাকবে। তখন কোনো না কোনো রাস্তা খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে? আমি আছি তো তোমার সঙ্গে। কে ছিল তোমার সাথে? আর এই ব্রেসলেটটা তোমাকে কে দিয়েছে? বলছো না কেন কে দিয়েছে? এ ভগবান, কি যে করি! এই বাড়ির মেয়েদের দিয়ে একটা কাজও হয় না দেখছি। এবার কি হলো যে হাত থেকে গ্লাসটাই পড়ে গেল? তোর কি হলো? কাফিয়া, তোর মুখ দেখে মনে হচ্ছে তোর 12টা বেজে গেছে। মানে কি তোর কোনো মিথ্যে ধরা পড়ে গেছে? আরে কিরকম মিথ্যে? আরে কাকা দেখো না, কাফিয়া কাজ থেকে ফেরার পর থেকে সারা বাড়িতে মুখ গোমড়া করে ঘুরে বেড়াচ্ছে। কি হয়েছে কাফিয়া ম্যাডাম? কোনো গন্ডগোল হয়েছে নাকি? কেউ আবার গালিগালাজ করেনি তো তোকে? বল না কাফিয়া। কাফিয়া, কেউ কি তোমাকে কিছু বলেছে? আরে আমার কাবিয়া মা খুব ভালো। আরে বস বস বস, এখানে বস, সবকিছু ম্যানেজ করতে পারে ও। হ্যাঁ, বাবা হয়ে একটা কথাই তোকে বলতে পারি, যদি ধর পথ চলতে গিয়ে আমরা হোঁচট খাই, তাহলে তাতে ভয় পেয়ে গিয়ে আমরা কি পথ চলা আটকে দেব? দেখ মা, কেউ যদি কিছু বলে থাকে তোকে, সেটা মনের মধ্যে চিন্তা না করে আগের দিনের কথা ছেড়ে দিয়ে পরের দিনের জন্য এগিয়ে চল। আরে হ্যাঁ, কাল যেমন রাস্তায় তোমার ঠাকুমার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গিয়েছিল। ঠাম্মা? হ্যাঁ, জানি না কেমন রাগ করে উনি চলছিলেন। সমস্ত রাগ আমার উপর ঝেড়ে উনি বললেন, আমি আমার মেয়েকে ওখানে পাঠিয়েছি ওনার নাতিকে কবজা করবার জন্য। বলো দেখি। ঠাম্মা এরকম বলেছে? কিন্তু কেন? বাবাকে এবার কি বলবো? যত বিষয়টা লুকোনোর চেষ্টা করব তত বেশি মিথ্যে বলতে হবে। এবার আমি আর মিথ্যে বলতে চাই না। কিন্তু যাই হয়ে যাক, ঠাম্মার এরকম বলা উচিত হয়নি। আরে ছাড়ো না, উনি নিশ্চয়ই কোনো ভুল বুঝেছেন। আমার মেয়ে যখন ওখানে যায়নি, তাতে উনি কি ভাবলেন তাতে আমার কি এসে যায়? ছাড়ো ওইসব। না ঠাকুরপো, ছেড়ে দেবো মানে? আরে বড়লোক বলে আমাদের ওপরে ওরা জুলুম করবে নাকি? যখন ইচ্ছা হবে অপমান করবে, যখন ইচ্ছা হবে কটু কথা শুনিয়ে দেবে। আরে আমাদের কাফে একেবারে সোনার টুকরো মেয়ে, ওর মধ্যে খুঁত বের করবে ওই মহিলা? আমার মেয়ে তো এখনো ওই বাড়িতে যায়নি। এসব কথা বলছেন কি করে উনি? আরে না রে মা, কাঁদছিস কেন? কাঁদিস না। তুই যখন কিছু করিসনি তখন এতটা ঘাবড়াচ্ছিস কেন? বেশি ভাববার দরকার নেই, নে চল।
যা। হ্যাঁ, জল আনছি। দেখ মা, এমনিতেও অন্য কে কি বললো সেটা কি আমি মেনে নেব? তুই যদি ওখানে যেতি তাহলে তো আমাকে বলেই যেতি, তাই না? তুই একদম চিন্তা করিস না, বেশি ভাবিস না, নিজের কাজ কর। যে যাই বলুক না কেন সেটা তাকে করতে দে, বলতে দে। বাবা, কাকিমা, আমাকে ক্ষমা করে দিও। ওখানে কাজ করতে আমি বাধ্য হয়েছি। এসব ভেবেই আমি তোমাদের কাছে বিষয়টা লুকিয়ে গেছি। তবে এই সুযোগটা তো কাজে লাগাতেই হয়। আরবের ঠাকুমার যখন কাব্যের ওপর সন্দেহ হয়ে গেছে, তখন ওনার সন্দেহ তো দূর করতেই হবে না? বড় লোক হোক বা গরিব লোক, কারোর রাইট নেই অন্য কারোর সম্মানহানি করার। আমাকে খোঁজ নিতেই হবে বিষয়টা কি। সূর্য, তোর ওই আমাদের ছোটবেলার সোডার দোকানটা মনে আছে, যেখানে আমরা সব সময় যেতাম আর মেয়েদের পটাবার জন্যে মেয়েদের বলতাম যে তোমার বান্ধবীরা তোমাকে ওই সোডার দোকানটায় ডেকেছে, আর যখন ওরা ওখানে পৌঁছতো তখন আমরা বলতাম তোমার বান্ধবীর একটা খুব জরুরি কাজ পড়ে গেছে, সে আজ আসতে পারবে না। কিন্তু আজকে যখন এখানে তুমি এসেই পড়েছো, এক গ্লাস করে সোডাই খেয়ে নি আমরা। আরে ভাই, কি পারফেক্ট সোডা ডেট প্ল্যান করতাম না আমরা? ভাই, ছোটবেলার দিনগুলো মনে পড়ে গেল রে, তাই না? বাড়িতে এত কাজ পড়ে আছে, বাজারগুলো রেখে সব সামলাতে হবে বাবা। ঠিক আছে তো? এই দাঁড়া, চোর কোথাকারে! কি বললি? কাকে তুমি চোর বলছো? হ্যাঁ, কষ্ট করে রোজগার করি, ফ্রিতে আমরা খাবার নিই না। এসব চোর টোর বললে না মুখ ভেঙে দেবো একেবারে। দেখে চোর বলে মনে হয় নাকি? কি প্রমাণ আছে তোমার কাছে? বলো, আছে প্রমাণ তোমার কাছে? হ্যাঁ, ওতে আমার ঠেলা থেকে চুরি করা ফল রেখেছো, দেখাও। কেন দেখাবো? হ্যাঁ, তুমি একজন আছো নাকি যে কলা আপেল এসব বিক্রি করছো? বলছে তো ও চুরি করেনি। তুমি না বেশি কথা বলো না, না হলে কিন্তু আমি তোমার গাড়িটাই উল্টে দেব। হাত দিয়ে দেখ তো দেখি, আমিও তোকে ছাড়বো না। আমি কি তোমাকে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, তো আমি তোকে ছাড়বো নাকি? ছাড়ো। মনিকা, তুই ঠিক আছিস তো? চোট লাগেনি তো তোর? তোর এত সাহস, দায়িত্ব জ্ঞানহীনতা, কোনো বুদ্ধি নেই। আমার বাচ্চার যদি কিছু হয়ে যেত তাহলে? হে ভগবান, এটা কি শুনলাম আমি? কি বললে? হ্যাঁ, তো ভুল কি বলেছি আমি? ও আমার গাড়ির সামনে পড়ে গিয়েছিল। আমার বাচ্চার যদি কিছু হতো তাহলে, মানে ওর যদি কিছু হতো তাহলে আমার জেল হয়ে যেত, তাই না? আর এই গরিবদের তো কাজ গাড়ির সামনে চলে আসার, আমাদের থেকে টাকা নেওয়া। এতে তো বড় লোকেরাই ফেঁসে যায়। নিজের বড় লোকি চাল বাড়িতেই রেখে এসো। এই রাস্তাটা কারোর বাবার নয়। এখন আমরা গরিবরা তোমাদের জিজ্ঞাসা করে রাস্তায় হাঁটবো? যা ইচ্ছে তাই বলে দাও, যখন খুশি অপমান করো। কখনো এসে অপমান করতো, কখনো ঠাকুমা এসে কথা শোনাতো, কিন্তু এখন না, এখন আর এসব চলবে না। সব কথার জবাব শুনতেই। আরে চলুন চলুন, আমাকে পুরো কথাটা তো বলতে দে। আরে চুপ করুন না, ওনার সঙ্গে ঝগড়া করে কি লাভ হবে? কেন ওর সঙ্গে ঝগড়া করছেন মা? তোর তো খুব চিন্তা হচ্ছে দেখছি। অলালের সঙ্গে ঝগড়া করার সময় এসব মাথায় আসেনি? ওর ফল চুরি করলি কেন? আমার কাছে চাইতে পারতি, আমি তোকে কিনে দিতাম। আজকে বাড়িতে চল, আজকে তোর খবর আছে, আজকে তোকে ছাড়বো না আমি। এই পরিবারের লোকগুলো সব অশিক্ষিত। এদের সঙ্গে থাকতে থাকতে আমার বোনও সেরকম হয়ে যাচ্ছে। জানি না কি প্রভাব পড়বে আমার বাচ্চার ওপর। বাবা, বাবা এটা একটু বাড়াবাড়ি হচ্ছে। মানে আদিত্য আর সূর্য দুজনেই, বাবা দুজনেই এতে ইমোশনালি অ্যাফেক্টেড হবে। বাবা, এটা ভুল হচ্ছে, ওরা এতে। একটা কথা বোঝ মা, কাল তোকে আদিত্য রাজনীতির ব্যাপারটা বোঝাচ্ছিল, বুঝে নে ওই রাজনীতিরই এখন দরকার আছে। হ্যাঁ হ্যাঁ ঈশা,
কখনো কখনো সম্পর্ককে সোজা পথে আনার জন্য ব্যাকা পথ অবলম্বন করতেই হয়। তুমি দেখে নিও এবার সূর্য কেমন লাইনে আসে, আর এরপর সম্পর্ককে আপন করবে আর সারা জীবন পালনও করবে। কিন্তু নিজের স্বার্থের জন্য আদিত্যকে ব্যবহার করাটাও তো খারাপ বাবা। না না না, এটা আমার দ্বারা হবে না। আমি এইভাবে কাউকে না জানিয়ে কাউকে চিট করতে পারি না। আমি আদিত্যকে সব সত্যিটা বলে তবুও দেব। আমার কথা শোনো মা, আমি আদিত্যকে ছোটবেলা থেকে চিনি আর আমি পুরো বিশ্বাস করি যে কোনো ব্যাপার ও অন্তরে নেবে না। আচ্ছা বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার অসুবিধা আমি এক্ষুনি মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, দাঁড়াও। আদিত্য, আদিত্য, আসছি জেঠু। হ্যাঁ জেঠু। এসো 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 বাবা এসো। আমাকে একটা কথা বলো, আজ আমি তোমার কাছে যদি কিছু চাই তাহলে তুমি মানা করবে না তো? তুমি শুধু আমার গুরু নও, তুমি আমার বাবার মতন। আজকে আমি যেখানে আছি, যে অবস্থায় আছি, সেটা তোমার কারণে। তুমি যদি আমার প্রাণটাও চেয়ে নাও, আমি 1 সেকেন্ডও নেব না আমার প্রাণটা দিতে। খুশি খুশি দিয়ে দেবো। দেখো বাবা, আইএএস এর চোখে কিচ্ছু লুকোনো থাকে না, তুমি দেখে নিয়েছো। ঈশা আর সূর্যের ভালোবাসার মধ্যে একটু দ্বন্দ্ব রয়েছে। সূর্য কিছুতেই মুখ থেকে সেটা বলবে না, আমি জানি, কিন্তু ও ভেতরে ভেতরে ঈশাকে ভীষণ ভালোবাসে। কিন্তু ও নিজে এটা কিছুতেই মানতে চায় না। কিন্তু ও তখনই এটা মানবে যখন ঈশার জীবনে অন্য কেউ আসবে। এই জ্বালাটা ওর মধ্যে বাড়ানো আর ওর বিশ্বাসটাকে জাগানোর জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি। এই কাজে আমাকে সাহায্য করতে তোমার তো কোনো অসুবিধে নেই। সরি আদিত্য, আপনি টেনশন নেবেন না। আপনার যদি ইচ্ছা হয় নির্দ্বিধায় বারণ করতে পারেন। আমি চাই না যে কারোর প্রেসারে পড়ে কারোর ফিলিং এর সাথে। আমার কোনো অসুবিধা নেই। সাবাস বাবা, আমি জানতাম তুমি আমাকে কখনোই নিরাশ করবে না। সরি আদিত্য, আপনাকে এই সিচুয়েশনে ফেলার জন্য। ডোন্ট বি সরি। বন্ধু বন্ধুর কাজে না লাগলে কার কাজে লাগবে? আর বন্ধুত্ব তখনই গভীর হয় যখন বন্ধুরা পার্টনার ইন ক্রাইম হয়। আমার কারণে তোমার আর সূর্যর সম্পর্ক ভালো হবে, এর থেকে ভালো আর কি হতে পারে? বাবার এই প্ল্যানটা কি সত্যি সত্যি কাজ করবে আমার আর সূর্যের দূরত্ব কমানোর জন্য?